আর শুধুমাত্র স্থানীয়দের ওপর আজকে যখন এই ছবি দেখা যাচ্ছে, ঠিক তার পাশাপাশি রাজনীতি তো রাজনীতির জায়গাতে রয়েছেই। গতকাল মধ্যরাতে এই ঘটনার পর থেকে আমরা দেখেছি সকাল থেকে প্রশাসনিক কর্তারা, রাজনৈতিক দলের নেতারা তারা আজকে পৌঁছে গিয়েছিলেন গার্ডেন রিচে। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তিনি আজকে পৌঁছন গার্ডেন রিচে। তিনি পৌঁছানোর পরই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা কার্যত তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, তুমি তখন সেখানে ছিলে যখন সজল ঘোষ সেখানে পৌঁছন, ঠিক কি হয়েছিল? যখন সজল ঘোষ যখন পরিদর্শন করতে আসে, ঘটনাস্থল পরিদর্শন করে বেরোনোর পর একটা অশান্তি এখানে ঘটে, কারণ এখানে যারা স্থানীয় এলাকা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু সজল ঘোষের উপর চড়াও হয় এবং তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয় এবং তারা স্লোগানিং করে গো ব্যাক বলে সজল ঘোষকে। এবং সজল ঘোষ সেখানে দাঁড়িয়ে বলেন যে তিনি এখানে রাজনৈতিক কারণের জন্য নয়, তিনি আহতদের খোঁজ নিতে এসেছেন। কিন্তু তবুও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সজল ঘোষের একটা বচসার সৃষ্টি হয়। যদিও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন, তারা বিষয়টিকে সামলে নেন এবং সজল ঘোষকে ঘটনাস্থল থেকে বের করে দেন এবং নিরাপত্তা দিয়ে তাকে বের করে দেওয়া হয়। এবং যখন সজল ঘোষ প্রবেশ করেন তখন কিন্তু সজল ঘোষ বলেন যে এলাকা পরিদর্শন করতে এসেছেন, কারা আহত রয়েছেন। কারণ সজল ঘোষ নিজে জানতে পেরেছেন যে এখানে আরো বেশ কিছুজন আহত যারা ফেসে রয়েছেন এই কংক্রিটের ধ্বংসস্তূপের ভেতরে, তারা কিরূপ অবস্থায় রয়েছে এবং এখন উদ্ধার কাজ কতটা পৌঁছানো, কতটা আরো উদ্ধার কাজ বাকি রয়েছে রেস্কিউ অপারেশন, সেই বিষয়ে কিন্তু সুনিশ্চিত করতে সতর্ক সেখানে সে উপস্থিত হন। কিন্তু যখন আসেন তখন কোনো রকম কোনো উত্তেজনার সৃষ্টি হয়নি, কিন্তু যখন পরিদর্শন করে তিনি বেরিয়ে যান তখনই স্থানীয় এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখানে তাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন এবং তাকে গো ব্যাক স্লোগান দেন এবং সজল ঘোষকে ঘিরে কিন্তু তারা একের পর এক স্লোগানিং করতে শুরু করে এবং তাকে এই ঘটনার স্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে তাকে প্রোটেকশন দিয়ে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সামনে বেশ আজকে সকাল থেকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একদিকে যখন উদ্ধার কাজ চালানো হচ্ছে, এনডিআরএফ এর জওয়ানরা, তার সঙ্গে দমকলের আধিকারিকরা, তার সঙ্গে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সবাই যখন হাতে হাত মিলিয়ে যখন একদিকে উদ্ধার কাজ করার চেষ্টা করছেন, তখন তার পাশাপাশি রাজনীতিও কিন্তু রাজনীতির মতো চলছে। আমরা যে ছবি দেখালাম সজল ঘোষ, তাকে কার্যত বিক্ষোভ দেখিয়ে এলাকা ছাড়া করেন এলাকাবাসী। তার পাশাপাশি রাজনীতি যখন সেখানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি পৌঁছন, সেখানেও কিন্তু রাজনীতি চলছিল। প্রমোটার রাজের জন্য বাম আমলকে দায়ী করলেন মেয়র ফিরহাদ হাকিম। না, এটা লিগ্যাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে, কিন্তু সেই ট্রেন্ডটা চলছিল কেন না, বিএলআরওর কাছে গিয়ে নাকি সঠিক হয়ে যেত, পারমিশন পেত না। বাম আমলকে নিশানা করলেন ফিরহাদ হাকিম, আর ফিরহাদ হাকিমকে পাল্টা কটাক্ষ বাম নেতা তন্ময় ভট্টাচার্যের। ফিরহাদ হাকিম তো কলকাতার মেয়র। এই এলাকায় যে মাফিয়া রাজ চলে বন্দরকে কেন্দ্র করে, সেই মাফিয়া রাজের নেতৃত্ব ফিরহাদ হাকিমের দল দেন। এবং এই যে বিল্ডিংটা, সেই নির্দিষ্ট বিল্ডিংটাকে যদি বেআইনি বলে চিহ্নিত করার কাজটাও ফিরহাদ হাকিমরা করতেন, তাহলে পরে ওই বিল্ডিংটার ক্ষেত্রে ফিরহাদ হাকিমরা উপযুক্ত ব্যবস্থা দিতে পারতেন। বেআইনি ভাবে নির্মিত বিল্ডিংটাকে দিনের পর দিন চোখের সামনে রেখে প্রতিদিনের ফিরহাদ হাকিমের পথ চলার রুটের মধ্যে দেখে ফিরহাদ হাকিম নীরব ছিলেন। তিনি কলকাতার মেয়র, তিনি অন্যের ঘাড়ে দায় চাপিয়ে মুক্তি পেতে পারেন না। আর গার্ডেন রিচের ঘটনার জন্য দায়ী দুর্নীতি, দাবি অধীর চৌধুরীর। গাফিলতি ছিলই, নাহলে ভাঙবে কি করে? দুর্নীতি সব থেকে বড় কারণ, লুটটা সব থেকে বড় কারণ। গোটা কলকাতা যদি লুট হচ্ছে এইভাবেই, তদন্ত হোক, দেখতে পাবেন এগুলো সব পরিকল্পিত হবে। গোটা কলকাতাকে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে গোটা কলকাতা জুড়ে। নিয়ম কানুন কিছু মানা হয় না। সারা বাংলার মতন কলকাতা পুরসভাও একই স্লোগানে বিশ্বাস করে, পয়সা ফেকো তামাশা দেখো।